এবারকার জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা। আমি জীবনে সে পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রেফতার হয়েছেন। যশোর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান অনেকে। গণহত্যা এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে, আপনারা জানেন। আমাকে পদ্মা নদীতে দুবার চুবানো দরকার, বহুবার বলা হয়েছে। দরবেশ বাবা বলে খ্যাত সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী, যার হাতে হাজারো খুনের দাগ লেগে আছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, আপনাদের দেখাতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক মণ্ডলী, আপনারা ভালোভাবে জানেন যে 5 আগস্ট আমাদের এই দেশ থেকে পদত্যাগ করে বিদায় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই দেশ থেকে পদত্যাগ করে পালিয়ে গিয়েছিলেন আসলে ভারতে। তিনি এখনো জানা গিয়েছে যে তিনি এখনো পর্যন্ত ভারতে অবস্থান করছেন। দর্শক, তিনি এই দেশ থেকে চলে যাওয়ার পর থেকে কিন্তু তার যে নেতাকর্মীরা ছিলেন, যারা এই বাংলার বুকে খুব দাপট নিয়ে চলছিলেন, সাধারণ মানুষদেরকে যেভাবে নির্যাতন করছিলেন, সেই নেতাকর্মীরা কিন্তু হাওয়া হয়ে গেছেন। তাদের জীবন বাঁচানোর জন্য কেউ বিদেশে চলে গিয়েছেন, কেউ গা ঢাকা দিয়েছেন এবং আস্তে আস্তে কিন্তু তারা বের হচ্ছেন, কিন্তু একের পর এক তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন। ইতিমধ্যে জানা গিয়েছে যে আপনার সাবেক প্রধানমন্ত্রীর কিছু সংখ্যক মন্ত্রীরা তারা পুলিশের হাতে বা সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এবং তারা কিন্তু অনেকটাই কিন্তু গা ঢাকা দিয়েছিলেন, কিন্তু এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তারা বের হচ্ছেন এবং তারা প্রশাসনের হাতে গ্রেপ্তার হচ্ছেন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আরো একটু বিষয় জানা গিয়েছে যে আমাদের সেই বিনোদন জগতের নায়ক ওবায়দুল কাদের কাকা তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি কোথায় আছেন এবং তার কি পরিস্থিতি, আপনারা এই ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন যে তিনি সত্যি সত্যি নাকি গ্রেপ্তার হয়েছেন কিনা। দর্শক মণ্ডলী, এই ভিডিওটুকু দেখতে হলে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তাহলে চলেন মূল ভিডিও চলে যায়। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, কমেন্টস করতে ভুলবেন না। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসা যাক। আমি জীবনে সে পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি। গণহত্যা এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে, আপনারা জানেন। এবং আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কিনা। আমরা সেটা খতিয়ে দেখেছি। আপনাদেরকে আমরা বলতে চাই, 1973 সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, এটা পরে 2009 এবং 13-তে সংশোধনী হয়েছে। সেই আইনে আমরা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের প্রথম 5 দিনের গণহত্যার কথা বোঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন, ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণার মতো করে দেখেছি। এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এবং আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে আপনারা জানেন একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে, একটা প্রসিকিউশন টিম আছে, এগুলিকে আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি। আদালতটা একটু পরে করব। আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি। জাতিসংঘ থেকে আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বিচারের সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে, আমাদের ইনভেস্টিগেশন টিম থাকে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে, সর্বাত্মক তত্ত্বাবধানে। সেটার লক্ষ্যে সমস্ত উদ্যোগ গ্রহণ করব। ইতিমধ্যে এখানে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে, ওনার সাথে আমরা মিটিং করব, ডিসিশন নিয়েছি, ডেট ঠিক হয় নাই, সহযোগিতা চাপো। এছাড়া আমাদের আরো উচ্চ পর্যায় থেকে জাতিসংঘের বিভিন্ন কনসার্ন এজেন্সি আছে, ওনাদের সাথে যোগাযোগ করা হবে, আমরা করব। আমরা আশা করছি দ্রুত আমরা এটা শুরু করতে পারবো। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা রোম স্ট্যাটিউট, যেটা বলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড স্ট্যাবলিশ হয়েছে, আমরা রোম স্ট্যাটিউটের রেটিফাইং কান্ট্রি অর্থাৎ সদস্য রাষ্ট্র। কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে অনিচ্ছুক বা আনএবল, অসমর্থ হন। আমরা তো অসমর্থ না। আমরা
এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে, বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে। আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করেছে, আমাদের মন্ত্রী এবং রাজনৈতিক দল নেতারা ছাত্র সংগঠন, ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রাখা সংগঠন, সেই সংগঠনকে কি ধরনের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে। এখন আমরা শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না, যাদের কমান্ড ছিল, যাদের আদেশ নির্দেশে তারা করেছে, সে সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিও যদি হয় সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব। যেই জন্য আমরা মনে করছি অপেক্ষাকৃত দ্রুততর সময় এই ঘটনার জন্য, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, বারবার আমি বলছি, ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমরা মনে করছি এই আইনের অধীনে ন্যায় বিচার, মানুষের বুকের ক্ষত, মানুষের আহাজারি। আমরা যখন এখনো, আপনারা সবাই জানেন, আমরা এখনো যখন এই মুগ্ধের ছবিটা দেখি, আবু সাইদের ঘটনাগুলো দেখি, আমি আর বলতে চাই না এগুলি, এখনো আমাদের বুকে হাহাকার করে ওঠে। ওনাদের সবার এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না, এটার সাথে জড়িত সবার বিচার এই আইনের আওতায় আনা সম্ভব। আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে, এটা ক্যাটাগরিক্যালি বলতে পারেন। এই আইসিটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি, কিছু মন্ত্রীর নাম দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। আমরা তো প্রথম করব। আমি তো আপনাদের ধরেন এত কিছু উত্তর দিতে পারবো না এখনই। আমরা বিচারের উদ্যোগ নিব, তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন, সেটা আমরা খতিয়ে দেখব। বিচার কার্য শুরু হলে আসামি যারা থাকবে তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, মানে বাংলাদেশে আসার মতো মানে আন্তর্জাতিক সম্পর্ক কোনো দেশের নাই, আপনারা জানেন। যাদের আপনার যেমন ইসরায়েলি নাগরিকরা আসতে পারে কিনা আমি শিওর না, বাট যারা অন্য যে কোনো দেশের যারা আসতে চান আইনজীবী হিসাবে এই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে আমরা তাদের কোনো বাধা দিব না। আপনারা তো জানেন একটা বিচার কার্য কত জটিল বিষয়। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এই যে আপনাদের গায়েবী মামলা হয়েছিল, অবিশ্বাস্য সব মামলা, যেগুলি আপনারা সাংবাদিকরা যেগুলি উদ্ঘাটন করেছেন, আপনারা সাংবাদিকরা প্রমাণ করে দিয়েছেন গায়েবী মামলা আপনাদের রিপোর্টে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বিচার বিভাগের চোখে পড়ে নাই। কেন পড়েনি আমি খুব অবাক হতাম। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে এটা জানার, চেষ্টা করার জানার। অবশ্যই আমরা গায়েবী মামলা প্রত্যাহার সহ মিথ্যা ষড়যন্ত্র মামলা যা হয়েছে পরের স্টেপে। দরবেশ বাবা বলে খ্যাত সলমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী, যার হাতে হাজারো খুনের দাগ লেগে আছে, রক্তের দাগ লেগে আছে, বিচার বিভাগকে ব্যবহার করে বিচারিক হত্যাকাণ্ড এবং সব স্বাভাবিক হত্যাকাণ্ডকে সরকারের পক্ষে বৈধতা দিতে যিনি আইনকে খুব জঘন্য ভাবে ব্যবহার করেছেন, সেই আনিসুল হকের শেষ যে পরিণতি, এই পরিণতি দেখার জন্য নিশ্চয়ই তাদের পরিবার, শুভানুধ্যায়ী আত্মীয় স্বজন কেউই অপেক্ষা করছিলেন না। অপেক্ষা হয়তো করছিলেন যে তারা আইনে সোপর্দ হবেন এবং তারা আদালতে আত্মসমর্পণ করবেন এবং একটা বিচার কাজ হবে নিয়ম মাফিক, এটি হয়তো তারা সর্বোচ্চ আশা করেছিলেন। কেউ কেউ আশা করেছিলেন যে তারা হয়তো এরই মধ্যে বিদেশে পালিয়ে গিয়েছে। বিশেষত সালমান এফ রহমান, বিবিসি একটি প্রতিবেদন করেছিল যেখানে বলা হয়েছিল যে শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে পালিয়ে যান ভারতে, তখন তার সফর সঙ্গী হিসেবে তার বোন এবং সালমান এফ রহমানের কথা লিখেছিল। সুতরাং আমরা ভেবেছিলাম যে হয়তো বা তারা পালিয়েছেন, অথবা যদি দেশের ভিতরে থেকে থাকেন তাহলে তারা হয়তো তাদের বাসা থেকে গ্রেপ্তার করা হবে। কিন্তু যেইভাবে, যেই প্রক্রিয়ায় তারা গ্রেপ্তার হয়েছেন, এটি মোটা দাগে তাদের জন্য ব্যাপক অবমাননাকর এবং সর্বোপরি ব্যবসায়ীদের জন্য অবমাননাকর, রাজনৈতিক ব্যক্তিদের জন্য অবমাননাকর। কেননা এত টাকার থাকার পরেও যেই ব্যক্তি একটি ফিশিং ট্রলারে করে লুঙ্গি পরে, গেঞ্জি পরে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছেন, এবং শুধু তাই নয়, যেই নাম তার দরবেশ, কারণ তার এই যে ঘন সাদা দাড়ি, সেই দাড়ি কেটে তিনি স্বাভাবিক চেহারা করেননি, তার চুলও কলপ করে তিনি কালো বানিয়ে ফেলেছেন। আর অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক, তিনিও
শাহ আমানত লুঙ্গি সম্ভবত একটা পরে বোঝাই যাচ্ছে যে আপনারা ছবি দেখছেন এই নতুন লুঙ্গি, এই লুঙ্গির ভাঁজ হয়তো খুলেনি। তো সালমান রহমান এবং আনিসুল হক দুজনেই হয়তো লুঙ্গি প্রথমবার পরলেন জীবনে। কেনই বা পড়বেন তারা? কেননা তারা বাংলাদেশের ধনকুবের, বিশেষত সালমানের রহমান। আমি একে একে আসছি। সালমানের রহমানের এবং আনিসুল হকের এই যে আটক আওয়ামী লীগের রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে সেটি আজকের আলোচনা। সেই বার্তা আমি দেওয়ার আগ দিয়ে একটু আমার মনোভাবটা প্রকাশ করি যে এই অর্থের তালির লাভ কি, এই অর্থের মূল্য কি। সালমানের রহমান বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তি, এই বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই। কয়েকজন ধনী ব্যক্তি আশেপাশে আছেন, যেমন এস আলম, বসুন্ধরা গ্রুপের শাহ আকবর সোহান এবং আরো কয়েকজন আছেন, কিন্তু এদের ধনীদের শিরোমণি হচ্ছে সালমানের রহমান। কেন? এই কারণে যে সালমানের রহমান প্রাইভেটাইজেশন বোর্ডের চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনার এবং বাণিজ্য বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা, অর্থাৎ সরকারি খাতের বাইরে যত খাত আছে, অর্থ লেনদেনকারী, লগ্নিকারী, টাকা পয়সা সংশ্লিষ্ট সেই সমস্ত খাতের প্রধান হিসেবে সালমানের রহমান গত প্রায় বলা চলে 15টি বছর শেখ হাসিনার সাথে ছিলেন এবং বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের সব ব্যাংকিং সেক্টর ধ্বংস করার জন্য একক কিংবা দ্বৈতভাবে যদি কাউকে দোষারোপ করা হয় তাহলে সালমানের রহমানের নাম সবার আগে চলে আসবে। এই কারণে চলে আসবে যে তিনি বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা শুধু ছিলেনই না, তিনি বেসরকারি খাতের যত সংস্থা আছে, এফবিসিসিআই, বিকেএমইএ, বিজিএমইএ, চেম্বার্স অফ কমার্স, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, সমস্ত জায়গার এক অধিপতি ছিলেন, মুকুটহীন সম্রাট ছিলেন এবং সেখান থেকে মশওয়ারা পেতেন। শুধু তিনি তাই না, বাংলাদেশ ব্যাংকের সবগুলো ব্যাংক থেকে তার প্রতিষ্ঠান এ পর্যন্ত যেসব ঋণ নিয়েছে সেই হিসেবে খেলাপি ঋণের হিসাবে তিনি বাংলাদেশের শীর্ষ ব্যক্তি। এটি আপনাদের নিশ্চয়ই অজানা কথা নয়। এক জনতা ব্যাংক বাংলাদেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক, সেই জনতা ব্যাংকের 57% যে ঋণ সেই খেলাপি ঋণের জন্য 4টা প্রতিষ্ঠান দায়ী। এর মধ্যে 2টি প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের, সালমানের রহমানের, আর একটি আছে অ্যানান্টেক্স, এটি হলো যে এস আলমের, আমার যদি ভুল না হয়ে থাকে। তো সেই খেলাপি ঋণ নিয়ে সালমানের রহমান এবং তার পুত্র শায়ান এফ রহমান এবং পুরা এই যে এফ রহমান পরিবার, বাংলাদেশের প্রায় মালিকানা তাদের। সেই মালিকানার অংশীদার হিসেবেই শুধু তিনি যে পরিচিত তা না, আমি বলেছি যে শীর্ষ ব্যবসায়ীদের মুকুট, শুধু মালিকানার জন্য না, মালিকানার জন্য যে তিনি শেখ হাসিনার অন্তত ডান হাত কিংবা বাম হাতের কোনো একটা হাত। এই কারণে শেখ হাসিনার যখনই কোনো পয়সার প্রয়োজন হয়েছে, যুবলীগকে টাকা দিতে হবে, ছাত্রলীগকে টাকা দিতে হবে, একটা নির্বাচন উঠাতে হবে, অবৈধ কোনো কিছু দমন করতে হবে, টাকা লাগবে। টাকা ছাড়া তো কোথাও কিছু চলে না। আপনার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন, আপনি গাড়ি চালাবেন, আপনার টাকার জন্য তেল কেনা লাগবে, তেল কিনতে হলে আপনার টাকা ছাড়া তেল, মানিব্যাগ খালি থাকলে কোনো কিছুই নাই। শেখ হাসিনার মানিব্যাগ, 2জন মানিব্যাগের একজন হচ্ছে সালমানের রহমান। সালমান রহমান মুহূর্তের মধ্যে হাজার হাজার কোটি টাকা এনে শেখ হাসিনার হাতে দিতেন। 2024 সালের নির্বাচনের আগে এক রাতেই 5,000 কোটি টাকা তিনি সংগ্রহ করেছিলেন ব্যবসায়ীদের কাছ থেকে। যেসব ব্যবসায়ীরা তাকে টাকা দিচ্ছে তাদের কেউ ব্যক্তিগতভাবে আমার সাথেও সেই তথ্য শেয়ার করেছেন। তো শেখ হাসিনার যে ক্যাশিয়ার, ম্যানেজার সালমান রহমান, সেই কারণে তিনি বাংলাদেশের শিল্পপতি, আর দ্বিতীয় কারণ হচ্ছে তিনি ক্ষমতার কেন্দ্রে থাকা লোক। জোর করে তিনি সংসদ সদস্য হয়েছেন 2বার, এই কথা না বললাম, কিন্তু এই যে বেসরকারি খাত বিষয়ক যে উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পশ্চিমা দেশের সাথে শেখ হাসিনা সরকারের যোগসাজশ করে, আপনাদের নিশ্চয়ই মনে আছে ডোনাল্ড লু এবং এই যে পিটার হাস নির্বাচনের আগ দিয়ে যে সরকারের সাথে সমঝোতার যে চেষ্টা করতেন, সেখানে ডোনাল্ড লু, পিটার হাস তারা কার বাসায় যে রাত্রি খেয়েছিলেন? সালমানের রহমানের বাসায়। এই ধরনের যোগাযোগ সম্পন্ন একজন ব্যক্তি, তার যখন পরিণতি হয় এই রকম শাহ আমানত লুঙ্গি পরে নৌকায় একেবারে হতবিহ্বল বসে আছেন, এবং তার শুধু তাই না, এটা মুনাফেকের চরিত্র তিনি ধারণ করে রেখেছিলেন, সেই দাড়ি কেটে পালাতে যাচ্ছিলেন, তাদেরকে আটক করার যে বার্তা, ছোটখাটো বার্তা নয় কিন্তু বড় বার্তা। কি বার্তা সেটি আমি আসছি, তবে তার আগে আনিসুলের কথাও একটু বলি। আনিসুল হক বাংলাদেশের টেকনোক্র্যাট কোথায় মন্ত্রী। শেখ হাসিনার আওয়ামী লীগ রাজনৈতিক দলে এত জঘন্য কাজ করার জন্য আইনি মেধা সম্পন্ন কেউ ছিলেন না। সেই কারণে টেকনোক্র্যাট অর্থাৎ বাইরে থেকে একজনকে নিয়ে তিনি মন্ত্রী বানিয়েছিলেন, জনগণের ভোটে নির্বাচিত কোনো এমপি না। সেই টেকনোক্র্যাট মন্ত্রী এবারে 2024 সালে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, কিন্তু এর আগে টেকনোক্র্যাট মন্ত্রী থাকাকালে তিনি কি করেছেন? হেন কোনো কাজ নেই তিনি করেননি। আমরা যদি বলি যে এই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল কার আইডিয়া? আনিসুল হকের আইডিয়া। মামলার তথ্য প্রমাণ না থাকা সত্ত্বেও কেবলমাত্র শেখ হাসিনা চায় বলে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড নিশ্চিত করার জন্য বিচারকদের চাপ দেওয়ার আইডিয়া কার আইডিয়া?
আনিসুল হকের আইডিয়া। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা তাকে অপসারণ করে জুডিশিয়ারিকে একেবারে পরিপূর্ণরূপে সরকারের আজ্ঞাবহ করার আইডিয়া কার আইডিয়া? আনিসুল হকের আইডিয়া। এমনকি কয়েকদিন আগেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে যখন একজন অ্যাটর্নি জেনারেলের সরকারি অ্যাটর্নি তিনি বললেন যে না, তাকে হয়রানি করা হচ্ছে, একদিনের ব্যবধানে তাকে পদত্যাগ করে তাকে চাকরিচ্যুত করার যে কাজকর্মগুলো কে করেছিলেন? আনিসুল হক করেছিলেন। এগুলো আমরা মোটা দাগে দেখছি। সামনে যে আইনি কর্মকাণ্ড, এর বাইরে তিনি এবং তার বান্ধবীকে দিয়ে বাংলাদেশের আইন বিচার বিভাগকে ব্যবহার করে সাধারণ মানুষের বিচার পাওয়ার যে ন্যূনতম অধিকার, তার সবগুলো রাস্তা বন্ধ করা এবং বিচার বিভাগকে মোটা দাগে আওয়ামী লীগের দলীয় একটা বিভাগে রূপান্তরিত করা। এই শপথবদ্ধ রাজনীতিবিদ এনায়েতুর রহিম থেকে শুরু করে যারা আছেন, জঘন্য ব্যক্তিদেরকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া। সাতক্ষীরা ল কলেজের একজন ছাত্রকে তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন, তার সর্বোচ্চ ডিগ্রি ছিল ধানমন্ডি ল কলেজের। আপনি চিন্তা করতে পারছেন, বাংলাদেশের মতো আমরা বলি যে বিচার করবে আল্লাহ, আল্লাহর পরে বিচার কোথায়? আদালত। তো আদালতে এই যদি আপনি এমন ব্যক্তিদেরকে নিয়োগ দিয়ে একটা রাষ্ট্রযন্ত্রকে মেরে ফেলার জন্য যদি কারোর ব্রেন চাইল্ড থেকে থাকে, শেখ হাসিনার পরামর্শদাতা এবং আনিসুল হক, তো এই দুইজন ব্যক্তির যে পদত্যাগ, দুঃখিত, তাদের যে এই ধরা পড়া রাজনীতিতে কি বার্তা দিচ্ছে আসুন আমি এখন আলোচনা করি। বার্তা একটাই পরিষ্কার, কি সেটা হলো যে আওয়ামী লীগের উঠে দাঁড়ানোর মতো আর কোনো শক্তি সমর্থন নেই। এই কারণে আমি বললাম যে আওয়ামী লীগ একটা মাফিয়াতন্ত্র, সেই মাফিয়াতন্ত্র চলার জন্য দরকার অর্থ এবং আইন আর পেশি শক্তি। পেশি শক্তির যেই বিষয়গুলো ছিল মোটামুটি যুবলীগ, ছাত্রলীগ আর আইন শৃঙ্খলা বাহিনী, মূলত পুলিশ লীগ। তো এই পেশি শক্তি তো এর আগেই পতন হয়েছে, ছাত্র জনতা এদের মাজা ভেঙে দিয়েছে। বাইরে ছিল কি? বাইরে ছিল হচ্ছে অর্থ। সেই অর্থ নিয়ন্ত্রণকারী কয়েকজনের মধ্যে শীর্ষ আছে সালমানুর রহমান। আমি জানি এখন এস আলম, বসুন্ধরা গ্রুপের শাহ আলম বাইরে, কিন্তু খুব বেশি উত্তেজিত কিংবা খুব বেশি উৎফুল্ল হওয়ার কারণ নেই, আপনাদের একই পরিণতি অপেক্ষা করছে। আমি যখন আলাপ করছি তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হয়েছেন আহসান আইস মনসুর। তাকে আমরা জানি ভালোভাবেই। আহসান আইস মনসুর একক ব্যক্তি, যিনি সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারছে না, তখনও তিনি বলছেন যে বেআইনিভাবে এস আলমকে অন্তত 80,000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে করোনার মাধ্যমে। 3 দিন আগেও তিনি বলেছেন যে এস আলমকে 50,000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বেআইনিভাবে। সেই আহসান আইস মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। কিছু ভালো কাজ হচ্ছে, আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। এখন আলোচনাটা শেষ করি যে এই দরবেশ এবং আনিসুল হকের গ্রেপ্তারটা আওয়ামী লীগের জন্য এবং সামগ্রিক রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে? বার্তা একটাই, তাদের আর উঠে দাঁড়ানোর শক্তি নেই। কেন নেই? আপনাদের কি মনে হয় যে এই আনিসুল হক এবং আমাদের দরবেশ বাবা সালমানুর রহমান যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হয়েছে, এটি আসলে এই প্রক্রিয়া, নাকি আপনাদের কারো মনে হচ্ছে যে তারা আগেই গ্রেপ্তার হয়েছিল, তাদেরকে এখন গ্রেপ্তার দেখানো হচ্ছে? যারা ভাবছেন যে না এইভাবে পালাতে যেই গ্রেপ্তার হয়েছেন, তাদের জন্য আমার এই আলোচনা না। কিন্তু যারা ভাবছেন সম্ভবত তারা আগে গ্রেপ্তার হয়েছিল, এখন তাদেরকে জনসমক্ষ থেকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কারসাজিতে। তার একটা কারণ যে সেনাপ্রধান একদিন আগে বক্তব্যে বলেছেন যে সরকারের সাথে সংশ্লিষ্ট যারা, তারা আমাদের হেফাজতে আছে, তাদের জীবনের নিরাপত্তার জন্য আমরা তাকে বাইরে যেতে দিচ্ছি না। এখন কতজন যে আছে আমরা জানি না, কিন্তু এরকম করে 2-1 করে বের করা যে হবে 2-1 দিনের মধ্যে, এটি নিশ্চিত। আনিসুল হক এবং দরবেশ বাবা যদি ওই প্রক্রিয়ায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়ে থাকে, তাহলে এটার একটা মাজেজা আছে। মাজেজাটা কি জানেন? সেটা হলো যে আর্মি এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরেও একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ঠিক আছে, সরকার তো পড়ে গিয়েছে, ছাত্র জনতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছে, কিন্তু আওয়ামী লীগ সম্ভবত এখনো হেরে যায় না। এই যে শেখ হাসিনা বলছেন, দূর থেকে কথা বলছেন, সজীব অজিত জয় বলছে আমার মা এখনো প্রধানমন্ত্রী আছে, পদত্যাগ করেনি। তো এদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, দ্বিধা ছিল যে আদৌ কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি তো ভিন্ডিকটিভ। 2 দিন পরে যদি কোনো উপায়ে তারা ক্ষমতার কাছাকাছি আসতে পারে, তাহলে এই সমস্ত সেনা অফিসার কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কাউকেই তারা ছাড় দিবে না, যারা এই শেখ হাসিনার ডান হাত বাম হাতকে একেবারে কি বলে হেনস্থা করছে কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দকে আটকে রেখেছে। 300 আসনে 300 এমপি কোথায়? একজনকেও তো দেখা যায় না। এতগুলো মন্ত্রী কোথায়? কেউ তো পালাতে পারেনি, আমার দৃঢ় বিশ্বাস কেউ পালাতে পারেনি, হাতে গোনা 1-2 ছাড়া। তো তাদের নিশ্চয়ই তাদের কোথায় আছে, এটা একটা বড় প্রশ্ন। তো সেই আওয়ামী লীগ নেতাকর্মীদের হেনস্থা হবে সামরিক বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, এবং
আবার যদি প্রতি বিপ্লব যেসব কথাবার্তা আমরা শুনছিলাম তারা যদি ফিরে আসে এটার কোনো ঝামেলা হবে কিনা, এই ধরনের নানান রকম একটা শঙ্কা ভয়ভীতি ছিল হয়তো আইন শৃঙ্খলার মধ্যে। যখন তারা দেখছে যে না শেখ ডক্টর ইউনূসের সরকার তার সমস্ত ক্ষমতাকে কনসলিডেট করেছে, কোথাও আর প্রতি বিপ্লবের কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ এখন দেশ গঠনের সময়, তখন তারা একে একে এই সব রাঘব বোয়ালদের মাছদেরকে তারা বাইরে ছেড়ে দিচ্ছে যে তোমরা পালায়ে যাও, আর পালায়ে যাওয়ার পথে তাদেরকে গ্রেফতার করছে। সেটা যদি হয়ে থাকে এই বার্তাটাও আপনাদের নিতে হবে যে আওয়ামী লীগ এবং তার রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো রকম সম্ভাবনা নেই। যত ওই হুমকি ধামকি বিপ্লব প্রতি বিপ্লবের কথা বলেন, এটি নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, এটি নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের সেনাবাহিনী, এটি নিশ্চিত হয়ে গেছে যারা এই যে মানবেতর ভাবে ধরা পড়ছেন তারা। এখন তারা প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করছেন, কেননা তাদের প্রাণ রক্ষা করার জন্য তারা এর আগে যার জন্য জান দিয়ে ফেলেছিলেন সেই নেত্রী, তাদেরকে সবাইকে রেখে বিপদে রেখেই দেশ ছেড়ে পালিয়েছেন একটাই শর্তে যে তার এই সাঙ্গপাঙ্গদের নিরাপত্তা দিতে হবে। সেনাবাহিনী সম্ভবত এটা ওয়াদা করেছিল, কিন্তু জনরোষ জনচাপে সেই ওয়াদা তারা রাখতে পারছে না বা রাখার কোনো কারণও নেই। আমরা এটা নিয়ে খুব বেশি বিতশ্রদ্ধ না হই, আস্তে আস্তে সবাই ধরা পড়বে, এতটুকু আশা জারি থাকা খুব ভালো, কিন্তু এই বিষয়ে চাপ প্রয়োগ রাখাটাও খুব জরুরি। এই কারণে না হলে গণহত্যার বিচার হবে না, লুটপাটের বিচার হবে না, বাংলাদেশের শাসন ব্যবস্থা কিভাবে চলেছে সেটা আমরা এতদিন কোনোভাবে জানতে পারবো না। এখন সালমান রহমান, আনিসুল হক এই দুইজনের গ্রেপ্তারের মধ্য দিয়ে অন্তত কিছু অপরাধের বিচার, কিছু অপরাধের তথ্য আমরা পাবো, এবং একইভাবে বাকি যাদের আলোচনা হচ্ছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, যাদের কথা আমরা কালকে রাতভর শুনেছি, তাদেরও গ্রেপ্তার হয়তো এখন সময়ের ব্যাপার। আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো উন্মোচিত হবে। তার আগ পর্যন্ত এটিই বার্তা যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগ নেই, কেননা তাদের মূল পকেট ক্যাশিয়ারকে আটক করা হয়েছে। দু একজন যেগুলো পাতি আছে, সালমা আকবর সুবহানের মতো, তারাও অচিরে এই লাইনে আসবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখেছেন যে বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি, এবং এই বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করার পর থেকে কিন্তু বাংলাদেশ তার নেতাকর্মীরা একের পর এক তারা গা ঢালা দিয়েছিলেন, এবং অনেক নেতাকর্মীরা তারা প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়েছেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।